এটা একটা ডবল ওয়াল, ভিতরে পানি থাকে। শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে, বলেন। জি আচ্ছা, আমাকে সবাই ডিস্টার্ব করতেছে, এখন এইভাবে ক্লাস নেওয়া যায় না। এখানে শোনা দেখো, যাচ্ছে। তাহলে ডবল ওয়াল চেম্বার, ভিতরে পানি থাকে এবং এর ভিতরে আমরা কিন্তু একটা জার দিয়ে, বড় একটা জার, পোরাস একটা জার আমরা এর মধ্যে ঢুকাই দেই এবং ওর মধ্যে আমরা যেগুলো সাবস্টেন্স স্টেরিলাইজ করা হবে এর মধ্যে ঢুকাই দেই। তারপরে আমরা ইলেকট্রিসিটি চালু করব এবং এটা পানি বয়লিং হতে থাকবে। বয়লিং হলে এর প্রেশার, বয়লিং থেকে তোমার হবে কি, ওয়াটার থেকে তৈরি হবে তোমার স্টিম তৈরি হবে। ঠিক আছে, একটা স্টিম তৈরি হবে এবং তোমার প্রথমে ডবল ওয়াল হয়ে যাবে। তারপর থেকে ওই স্টিমটা আবার তোমার ডবল ওয়াল থেকে ভিতরে চেম্বারে আবার চলে আসবে। ঠিক আছে, এবং এই যখন স্টিম তৈরি হবে, তোমরা জানো স্টিমের যে টেম্পারেচার, স্টিমের টেম্পারেচার কিন্তু এমনি ওয়াটারের চেয়ে, তোমার ওয়াটার টেম্পারেচার বয়লিং হলে যে টেম্পারেচার তার চেয়ে অনেক বেশি না? বেশি তো, অনেক বেশি, কিন্তু অনেক অনেক বেশি হয়, টেম্পারেচারটা বেশি হয়। পাশাপাশি এখানে এই যে উপরে দেখো, এখানে একটা ক্লকের মতো আছে, তাই তো? এখানে তোমার টেম্পারেচার কত বা প্রেশার কত এগুলো সব উঠবে কিন্তু। হ্যাঁ, এগুলো এখানে অ্যাডজাস্ট করে দেওয়া হয় কাজ শুরু করার আগে। এখন এখানে যখন আমরা অ্যাডজাস্ট করবো হলো 121°C এবং টেম্পারেচার হলো 15 পাউন্ডস, প্রেশার 15 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি, এবং টেম্পারেচার হলো সময় কতক্ষণ করব, 15 to 20 মিনিটস এটা করব। তো যখন এই যে স্টিম যখন এখানে ভিতরে আবার চলে আসবে, তখন এটা তোমার স্টেরিলাইজ করবে এবং সময়টা খুব কম লাগে, কিন্তু অন্য মেথডের সময় বেশি লাগে, কিন্তু এখানে সময় কম লাগে কিন্তু, এবং রেস্ট হবে এবং ভেজিটেটিভ অর্গানিজম সব কিছু এখানে রেস্ট হবে। তো এটা সংক্ষেপে একটু জানে রাখো, যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন আরো ভালো করে বুঝবা, যে যখন আমরা স্টেরিলাইজ করব তখন তোমরা ফার্স্ট টু লাস্ট থাকবা, তাহলে তোমরা বুঝবা এই জিনিসটা। প্র্যাকটিক্যালি এটা জিনিসটা যখন তোমরা মেডিসিন পড়ো বা সার্জারি পড়ো বা যেটাই পড়ো না কেন, এই যে অটোক্লেভ তোমাদের লাগবেই। ঠিক আছে, যখন তোমরা প্রফেসর হবা বা মেডিকেল অফিসার যেটাই হও না কেন, এগুলো তোমাদের জানতে হবে। এগুলো তারপরে এখন এগুলো লেকচারের ক্লাসে এগুলো বোঝানো সম্ভব নয়। এটা অটোক্লেভের একটা ভিতরের একটা জিনিস দেখাচ্ছে। এখানে দেখো, এখানে দেখো, এখানে কিন্তু তোমার এই যে এখানে একটা ফ্লাস্ক রাখা হয়েছে, তাই তো? তো আমরা ফ্লাস্ক ডাইরেক্ট রাখি না, এই যে এখানে একটা তোমার ফ্লাস্ক রাখার জন্য একটা কিন্তু তোমার সেলফ থাকে, এবং এটা হলো পারফোরেটেড, এবং এর ভিতরে এই পারফোরেটেড সেলফের উপরে আমরা কিন্তু রাখি হলো একটা, ধরো পোরাস একটা তোমার ফ্লাস্কের মতো, ফ্লাস্ক ঠিক না, তোমার ওই যে কি বলবো, এটা ল্যাঙ্গুয়েজটা আমার আসতেছে না, একটা কেটলির মতো একটা রাখবো ওখানে, এবং ওর ভিতরে আমরা কিন্তু জিনিসপত্র যা কিছু স্টেরিলাইজ করবো এর ভিতরে আমরা এখানে দিয়ে দিই। এখন দেওয়ার পরে যেহেতু পোরাস, এখন প্রথম করবো কি, আমরা এখানে হিটিং করব। হিটিং করে এখানে পানি থাকে, 1/3 পানি থাকবে। ঠিক আছে, পানি থাকলে পানি কি হবে, ফুটবে। ফোটার পরে কি হবে সেখানে, এখানে আবার নেগেটিভ প্রেসারে তৈরি করা হয় কিন্তু। এখানে কিন্তু যে প্রেসারগুলো, এয়ার যেগুলো আছে সেগুলো সব বের করে দেওয়া হয়, নেগেটিভ প্রেসার তৈরি করা হয়। এখন যখন তোমার পানি ফুটবে তখন এখানে তোমার স্টিম তৈরি হবে। স্টিম প্রথম জায়গায় কি, এই ডবল এয়ার, এই যে দেখো ডবল এয়ার আছে, ডবল ওয়াল চেম্বার, এই ওয়ালে, দুই ওয়ালের মাঝখানে জমা হবে, তারপর আবার ভিতরে তোমার চলে আসবে, যেহেতু নেগেটিভ প্রেসার আছে এখানে। যদি নেগেটিভ প্রেসার না থাকতো তাহলে এই যে তোমার এগুলো আসতো না। এখন এইগুলো এসে তোমার এক টেম্পারেচার যেহেতু বেশি, প্রেশারও আছে, তার প্রেশার থাকার জন্য, এবং এটা ল্যাটেন হিট, সত্য তাপটা বেশি, যার ফলে খুব কম সময়ের মধ্যে এটা তোমার হিট করবে। ঠিক আছে, তারপরে ওই যে ঘড়ি দেখাইলাম, ওইখানে যখনই তোমার 15 থেকে 20 মিনিট তাপমাত্রা, কি বলে যে তোমার 120°C যখন উঠলো, তারপরে প্রেশার উঠলো 15 পাউন্ড, এবং টেম্পারেচার 15 মিনিট বা 20 মিনিট বলো, যখন উঠলো তখন থেকে কিন্তু ওই যখনই প্রেশার উঠলো 15 পাউন্ড পার স্কোয়ার, এবং যখনই উঠলো তোমার হলো 121°C, তারপর থেকে আমরা 15 থেকে 20 মিনিট রাখবো।
তারপর 15 থেকে 20 মিনিট রাখলে আমরা তারপর বন্ধ করে দেবো। তারপর আস্তে আস্তে কিছুক্ষণ পর, আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে ওই জিনিসগুলো আমরা বের করবো। ঠিক আছে? এটা আবহাওয়া তো জানে রাখো এটা। এখানে সেফটি ভালভ আছে, চেম্বার আছে, অনেক কিছু আছে, এগুলো আমি দেখাচ্ছি না। প্রেশার গজ আছে, এগুলো বোঝাতে এত পারানো যাবে না এখানে। আচ্ছা, এবং ওয়াটার যখন বয়েল করা হয় এগুলো বলতেছে না এগুলো। তো মোটামুটি প্রিন্সিপালটা আমরা জানি একটু। এই প্রিন্সিপাল এটা পরীক্ষায় আমরা প্র্যাকটিক্যালি দেই, আবার অনেক সময় ভাইবাতে ধরা হয়, পরীক্ষা তো আসে রিটেনে। এই যে স্টিম তৈরি হলো, তাই তো এবং এই স্টিমটা থাকে কনডেন্স আকারে। এর একটা 3টা সুবিধা আছে। এটা হবে কি, ইট ওয়েটস দ্য অর্গানিজম, যে অর্গানিজম একে ভিজাই দেবে, and thus helps in coagulation and denaturation of protein. সেলে যে কনস্ট্যান্ট প্রোটিন থাকে সেটাকে ডিন্যাচার করবে, তার যে নর্মাল স্ট্রাকচার তাকে চেঞ্জ করবে এবং কোয়াগুলেশন করবে, যার ফলে যদি প্রোটিন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, তাই তো? এটা একটা। তারপর আরেকটা কি, ইট লিভারেজ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ল্যাটেন্ট হিট। আগে বলেছি যে স্টিমের ল্যাটেন্ট হিট ওয়াটার বয়লিং এর যে ল্যাটেন্ট তার চেয়ে অনেক বেশি, তাই তো? লার্জ অ্যামাউন্ট অফ ল্যাটেন্ট হিট তৈরি হয়। না রে বাবারে, আমি তো পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। তারপর large amount of latent heat, হ্যাঁ, and rapidly heats up the article. তাহলে এটা বুঝছো তো, অনেক ল্যাটেন্ট হিট তৈরি হলো, শক্ত তাপ তৈরি হলো, যার তোমার পেনিট্রেটিং পাওয়ারটা খুব বেশি, যা ফলে র্যাপিডলি হিট করে যেগুলো সাবস্টেন্সকে, যা ফলে তোমার স্টেরিলাইজেশন তাড়াতাড়ি হবে। আরেকটা কি হয়, ইট কজেস গ্রেট কন্ট্রাকশন ইন দ্য ভলিউম অফ স্টিম। স্টিম কি থাকে, কন্ট্রাক্টেড অবস্থা থাকে, তাই তো? যেহেতু কন্ট্রাক্টেড অবস্থা থাকে তাহলে, আর এই ওই ভিতরের চেম্বারে কি থাকে, নেগেটিভ প্রেশার থাকে, যার ফলে কি স্টিমটা মানে বেশি বেশি স্টিম তো এখানে প্রবেশ করবে চেম্বারের ভেতরে, তাই তো? এটাই হলো তোমার হলো মূলনীতি 3টা। ওটা বুঝছো তো নাকি? না বুঝলে বলো, আবারও বলি। হ্যালো, শুনছো? জি স্যার। শুনতে পাচ্ছ? তাহলে একটা হলো যে অর্গানিজমকে সে ভিজাইছে, যেহেতু সে এটা ময়েস্টিক, তাই তো? যা ফলে এটা করে কি, সেলে যে কনস্ট্যান্ট প্রোটিন থাকে সেটাকে কোয়াগুলেশন করবে এবং ডিনেচারেশন করে। আচ্ছা, আরেকটা হলো যে ল্যাটেন্ট হিট তৈরি করে। আর ল্যাটেন্ট হিটের সুবিধা যে ল্যাটেন্ট হিট যে শক্ত তাপ, এর যে পেনিট্রেটিং পাওয়ারটা, ওয়াটার যদি বয়েল হয় এর চেয়ে অনেক অনেক গুণ বেশি, যা ফলে যেগুলো আর্টিকেল আমরা স্টেরিলাইজ করি এগুলোকে তাড়াতাড়ি হিট করবে এবং স্টেরিলাইজ করবে। আরেকটা হলো যে ওয়াটার ভিতরে তোমার প্রথম কিন্তু নেগেটিভ প্রেশার তৈরি করা হয়, এবং স্টিম তৈরি করলে স্টিমের একটা তোমার জানো যে কন্ট্রাক্টের অবস্থা থাকে, ভলিউমে কমে যাবে, যার ফলে যেহেতু একটা নেগেটিভ প্রেশার আছে এবং স্টিম কন্ট্রাক্টের অবস্থা থাকে, যার ফলে ওই তোমার এই যে আউটার চেম্বার থাকে, ভিতরের যে চেম্বারে অনেক বেশি পরিমাণে তোমার স্টিম ভিতরে ঢুকবে। এই 3টাই হলো মূলনীতি, এই 3টাই তোমরা লিখবা। এখন ইউজ, এইটা ভালো করে জানবা, অটোক্লেভের সবকিছু জানতে হবে। ইউজ অ্যাগার বেস কালচার মিডিয়া, আমরা যে কালচার মিডিয়া, এই যে ব্যাকটেরিয়াকে আমরা আজকে মাত্র 75, এটা কি যে এত ক্লাস প্রয়োজন আছে না? পরে বুঝবে যখন ক্লাসে যে পরীক্ষার সময় বুঝবে। রাখি। আটকে আটকে যাচ্ছে স্যার কথা আপনার। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? স্যার আটকাচ্ছে একটু করে। আটকা আছে। আচ্ছা, এই যে আমার কালচার মিডিয়া তৈরি করি, কিছু অ্যাগার দিয়ে তৈরি করি, অনেক সময় তোমার আরো অনেক বিভিন্নভাবে তৈরি করে থাকি আমরা। তো অ্যাগার বেসটাই বেশি করে থাকি। যে অ্যাগার হলো একটা সামুদ্রিক মানে সামুদ্রিক কিছু শৈবাল আমরা তৈরি করি। যে অ্যাগার ওটাই অ্যাগার, ও নাম হলো অ্যাগার। এখন এই আজকে তোমাদের ক্লাস আগে যেমন হলো অ্যাগার,
এই যেগুলো কালচার মিডিয়া আমরা এগারোতে তৈরি করি, সেই সমস্ত কালচার মিডিয়া আমরা এই যে এগারোগুলো, এই লিকুইড পাউডার গুলো আমরা প্রথমে করে নেবো। আর ওর মধ্যে জীবাণু থাকে তাহলে আর কথা আটকাই যাচ্ছে। স্যার কেটে কেটে যাচ্ছে। যেমন অপারেশন মাস ডাউন, স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, আটকে আটকে যাচ্ছে। ওই যে বললাম যে কম্পিউটার থেকে তাহলে কি করবো, কারণ ওই যে নেটটা তোমার হলো সমস্যা করে, নেটটা আজকে করতেছে। স্যার আপনি আবার একটু বলেন স্যার, ওটা ওই লাইনগুলো আবার। মাসাবেশ কিন্তু ওই কথাগুলো আছে শুনতে পাচ্ছেন, স্পিডটা একটু বড়, তারপরে প্রায় কালচার মিডিয়া যেগুলো দ্বারা যেগুলো যেগুলো তৈরি করি এক ধরনের পাওয়ার আছে, এগুলোর মধ্যে এক ধরনের আগাছা সেখানে তৈরি করি, এইগুলো আমরা পাই করি। তারপর লিনেন কাপড়, কোন কাপড়, যেমন অপর গাউন, ক্যাপ, ড্রেপিং শিট, বেড কভার, অ্যাপ্রন, আর পরে যাবো। তারপর ড্রেসিং, তাহলে এখন দেখো এই যে এখানে ফিগারে দেখো তো, এখানে কিন্তু ওই যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই তো? সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখো এখানে ব্লান্ট ওয়েপন, ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই ফরসেপ, ডিস্ট্রাক্টর, হ্যাঁ, তারপরে যে বাটি টাটি, এগুলো কি দেখো আছে না, এগুলো নট শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট। তারপরে এখানে ওয়াশ পিস, ব্যান্ডেজ, এগুলো দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে। তারপরে যেখানে দেওয়া আছে কি বেশ কালচার মিডিয়া, এই যেগুলো, যে এগুলো দেখো হ্যাঁ, এই ফিঙ্গারটা দেখো। এখন প্রথমে মাইক্রোবায়োলজি আমরা কি ব্যবহার করি, কি যে সমস্ত কালচার মিডিয়া আমরা তৈরি করি, ম্যাক্সিমাম জিনিসই আমরা ব্যবহার করি এই এগারটা আমরা স্টেরিলাইজ করি বাই অটোক্লেভ। যার ফলে এইটা আগে অবশ্যই বলবো, যেহেতু মাইক্রোবায়োলজি। এখন তোমরা যখন অপারেশন করো তখন তোমরা করো, দেখো অপারেশন করার আগে যেগুলো তোমার প্রথমে কি করো, যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো আগে তোমার স্টেরিলাইজ করে নাও না, তাই তো? তাহলে প্রথম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নাও, যেমন ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট করে নাও, ফরসেপ, ডিস্ট্রাক্টর, তাই তো? তারপরে তোমার এরপরে তুমি কি করবা, যে লিনেন সাবস্টেন্স, কাপড় সামগ্রী, যেমন ধরো যে তুমি যখন অপারেশন করবা রোগীকে তুমি শোয়াই দেবা, শোয়াই দিয়ে কিসের উপর শোয়াই দাও? প্রথমে একটা বেড কভার দাও, তাই তো? বেড কভার দাও না? হ্যালো, কথা বলো। জি স্যার, বেড কভার দিই। বেড কভার দাও। তারপর কি করো, রোগীকে শোয়াই দিয়ে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ড্রেপিং শিট একটা দিয়ে দাও না? ড্রেপিং শিট দেওয়া হয় কিনা? জি স্যার। ড্রেপিং শিট দেওয়া হয়। তারপর তুমি কি করো, অ্যাপ্রন পরো না? অ্যাপ্রন পরো তো। তারপর কি ফেস মাস্ক পরো না? হ্যাঁ,
গাউন বড় না, এগুলো বড় তো। তাহলে এই সমস্ত জিনিসগুলো তোমাকে আগে, তাহলে লিনেন সাবস্টেন্স একটা হেডলাইন, এর মধ্যে তোমার এগুলো তুমি স্টাইল করে দিতে হবে। তারপর তুমি অপারেশন করবা কি দিয়ে, ব্লান্স ইনস্ট্রুমেন্ট দেয়, সেটা শার্ট কাটিং ইনস্ট্রুমেন্ট একটা আছে, আর আরেকটা হলো ব্লান্স সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো শার্ট কাটিং ইনস্ট্রুমেন্ট আমরা করি কি, একটা তোমরা করলাম হলো হট এয়ার ওভানে করলাম, আরো কেমিক্যাল মেথড আছে সেটা পরে বলবো আমি। এখন এই যে ব্লান্স সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা আমরা করবো তোমার অটোক্লেভের মাধ্যমে। তারপর তুমি ড্রেসিং করবে না, আর অপারেশন করার আগে কি ড্রেসিং করো না? যেমন তুমি পেটটা যে কাটবা, পেটের আগে কি তুমি গস পিস ব্যান্ডেজ দিয়ে কি পরিষ্কার করে নাও না, তাই তো? পরিষ্কার করে নাও, তারপর তুমি অপারেশন করো, করার পরে তুমি সেলাই দেবে না, স্টিচ দেবে না? হ্যাঁ, সেলাই ভাষাটা কেমন লাগে তাই না? স্টিচ দেওয়াটা ভালো লাগে তাই তাই না? তাহলে সোশ্যাল ম্যাটেরিয়াল সিল্ক ব্যবহার করো, ক্যাটগাট ব্যবহার করো, তাই তো? এখানে সিল্ক যেটা ব্যবহার করো সেটা কিন্তু করা যাবে, কিন্তু ক্যাটগাট ব্যবহার করা যাবে না, কারণ ক্যাটগাট করলে যে টেম্পারেচার উঠবে ওই টেম্পারেচার গলে একদম শেষ হয়ে যাবে। তাহলে ক্যাটগাট আমরা করবো কি, আয়োনাইজিং রেডিয়েশন, এটা আমরা পরে পাচ্ছি। তারপর অপারেশন করা নিলা। অনেক ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে কি লাগে, তোমার এই যে ক্যাথারা দিতে হয় না, প্রস্রাব তো করবে নাকি, প্রস্রাব করতে করাতে হয়, তখন ক্যাথারা দিতে হয় তাই না? রোগী অজ্ঞান যদি থাকে তখন ক্যাথারা দিতে হয়, তাহলে ক্যাথারা তোমাকে ইয়ে করতে হবে, পরিষ্কার করতে হবে। তারপরে বোতল উইথ রাবার ক্যাপ, এগুলো যে মাইক্রোবায়োলজিতে ব্যবহার করবো। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী পড়ো, তাহলে তোমার খেয়াল থাকবে। আর সিকোয়েন্স অনুযায়ী না পড়ো তাহলে তোমার কিচ্ছু খেয়াল থাকবে না, কারণ মুখস্থ বিদ্যা কখনোই খেয়াল থাকে না, বুঝে পড়বা। তাহলে এই হলো অটোক্লেভের ইউজ। এখন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এটা অবশ্যই আমরা রিটেনে অত ভাইভাতে অত ধরি না, রিটেনে কিছু আসে মাঝে মাঝে। দেখো এখানে যেমন দেখো দেখো as it is moisted, it has more penetrating power, যেহেতু moisted। তারপরে প্রেসার, এখানে কি প্রেসার অ্যাপ্লাই করা হয়, প্রেসার কত, 15 pounds per square ইঞ্চি, যার ফলে ইফেক্টিভ আন্ডার লো টেম্পারেচার, যার কম টেম্পারেচার এটা কাজ করে, ঠিক আছে? টেম্পারেচার কত, লো টেম্পারেচার 121। না হলে আরো প্রেসার টেম্পারেচার আরো বেশি লাগতো। আচ্ছা, তারপরে লিবারেশন ল্যাটিন হিট তৈরি হয়, এই ল্যাটিন হিটের তাপমাত্রা পেনিট্রেটিং পাওয়ারটা খুব বেশি। তারপরে আরেকটা হলো সো ইন্টারনাল টেম্পারেচার ইনক্রিজ, যত তোমার ল্যাটিন হিট বেশি হবে টেম্পারেচারটাও বেশি হবে। লেস টাইম কনজিউমিং, মাত্র কি 15 to 20 মিনিট, কম সময় লাগতেছে। আরো কি আছে, ইজ দ্য বেস্ট মেথড অফ স্টাইলেশন, কি যেন বলা আছে, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস ইনক্লুডিং দেয়ার স্পোর সার্কেল, মাইক্রোঅর্গানিজম কিল তো করতেছে, পাশাপাশি স্পোরও কিল করে। তোমরা এর আগে জানছো কিছু কিছু জিনিস আছে যে স্পোর ডিস্ট্রয় করতে পারে না, যেমন তোমার ভাস্কুলার বলা হলো, স্পোর ডিস্ট্রয় করতে পারে না। তারপর বয়েলিং বলা হলো, বয়েলিং এ তোমার স্পোর কিছু কিল হতে পারে, আবার কিছু স্পোর কিল হয় না, তাই না? কিন্তু অটোক্লেভ এমন একটা জিনিস যে তোমার স্পোরও তৈরি হবে, ব্যাকটেরিয়া ভাইরাস তো মারা যাবেই, তোমার মাইক্রো অর্গানিজম মারা যাবে, পাশাপাশি স্পোরও মারা যাবে, তাহলে এটা একটা ভালো দিক। there is no sharing of cotton material, যে কটন ম্যাটেরিয়াল যেগুলো আমরা ব্যবহার করি, এই যে তোমার ওই যে কটন ম্যাটেরিয়াল বলতে বেশ করে তোমার যে সব স্টিক ব্যবহার করি, এগুলো কিন্তু আমরা ইয়ে করে থাকি, কটন করে থাকি। এগুলো করলে তোমার কটন ব্যবহার করে এগুলো ডিস্ট্রয় হবে না। তারপর গস পিস, এগুলো এগুলো তোমার স্টাইলিশ করা হয়, তাই তো? ভালো রোদ উঠে গেছে, পানি আসো গা। তুমি কি আচ্ছা, উল্টা তারপর দিছো আরেকটা নাকি ওইভাবে দিয়েছো? is the most appropriate method of stylization as agar based culture media, যেমন কি agar based culture media করা হচ্ছে, যেটা আমরা কি যেন করা হচ্ছে, এগারো যে তোমার প্রপার্টিস নষ্ট হয় না, এগুলো তোমার মোটামুটি একটু পড়ে নিও। আর খারাপ দিক কি, ডিসঅ্যাডভান্টেজ কি, শার্প সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান নট বি স্টাইলিশ, অবশ্যই খেয়াল রাখবা। শার্প কি জন্য করা হয় না, শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট ওর কি ধারালো দিকটা এটা ডিস্ট্রয় হয়ে যাবে, অতিরিক্ত তাপমাত্রায় এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যার ফলে এখানে কিন্তু শার্প সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টাইলাইজ করা যাবে না বাই অটোক্লেভিং। তারপরে কালচার মিডিয়া containing sperm and eggs cannot be sterilized.
তাতে হবে কি যে সেরাম এবং এর যে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা শুধু করবো কালচার কন্টেনিং এগার বেস্ট কালচার করি, কিন্তু সেরাম যেগুলোতে সেরাম থাকবে, যেগুলোতে এক থাকবে, সেগুলো আমরা করতে পারবো না। আচ্ছা, তারপর পাউডার, গ্রিজি অ্যান্ড অয়েলি সাবস্টেন্স এগুলোও করা যাবে না। আর লাস্টলি কি ইকুইপমেন্ট ইজ কস্টলি, তবে এটা বলা যাবে না এখন কস্টলি খুব একটা বেশি না। এখন 10,000 টাকাতে পাওয়া যায়, 20,000 টাকাতে পাওয়া যায়, 15,000 পাওয়া যায়, এবং ইভেন 3-4 লাখ, 3 লাখ বা 4 লাখ বা 10 লাখ অনেক ধরনের আছে। তারপরে এটা কস্টলি, এটা থিওরিটিক্যাল জানার ব্যাপার এটা। তাহলে এই হলো তোমার, তাহলে ডিজাইনার হলো যে শার্প সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে স্টেন্স করা যাবে না, কারণ এর তোমার তাহলে শার্পনেসটা ডিস্ট্রয় হয়ে যাবে। তারপর কালচার মিডিয়া কন্টেনিং সেরামিক এক্স এগুলো স্টেন্স করা যাবে না। তারপরে পাউডারি সামগ্রী, গ্রিস এবং অয়েল এগুলো করা যাবে না। আর ইকুইপমেন্ট হলো কস্টলি। তাহলে আর অ্যাডভান্টেজ কি হলো, যে এই যে প্রথম মাইক্রোবায়োলজিতে আসো, এখানে তোমার হলো যে 11 বেস কালচার মিডিয়া, এটা আমরা স্টাইল করতে পারতেছি। কি জন্য? 11 যে গুণাগুণ সেটা নষ্ট হবে না, তাই তো। তারপরে আমরা কটন সব ব্যবহার করি, গস টুইস এগুলোতে কটন ব্যবহার হয়, কটন কোনো নষ্ট হবে না। তারপরে সবচেয়ে ভালো মেথড এটা, স্টাইলেশন যত মেথড আছে তার সবচেয়ে ভালো হলো মানে স্টাইলেশন। কি জন্য? এখানে মাইক্রো অর্গানিজম পাশাপাশি স্পোরও কিল করতে পারে। তারপরে এখানে ব্লান্ট সার্জ এখানে করা যাবে। আর কিছু বলতে পারি যে এখানে ময়েস্ট যেহেতু, তার যার ফলে প্রেশার পেনিট্রেটিং পাওয়ারটা বেশি, প্রেশার অ্যাপ্লাই করা হয়, যার ফলে লো টেম্পারেচারে কাজ করে। ল্যাটেরিন তৈরি হয় এখানে, যার ফলে কি ইন্টারনাল টেম্পারেচার ল্যাটেরিন তৈরি হলে তোমার টেম্পারেচার বাড়ে যাবে এবং ডেস্ক টাইম কম যাবে। এগুলো পড়ে নেবে, একটু পরীক্ষা আসে। এখন এইখানে দেখো স্টেশন টাইম, এইটা অবশ্যই ভালো করে, এটা যদি ভুল করো কেউ তাহলে তার পরীক্ষায় পাস হবে না। টাইমটা কত আগেই বলেছি, 121 ডিগ্রি সেলসিয়াস আন্ডার 15 পাউন্ডস পার ইঞ্চি ফর 15 to 20 মিনিটস। ঠিক আছে, এটা অবশ্যই কেউ যেন ভুল না করে। এখন অটোক্লেভ ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা আমরা দেখবো কিভাবে? আমরা অটোক্লেভ করলাম, কিন্তু এখানে যে রোগ জীবাণু মাইক্রোঅর্গানিজম নষ্ট হলো কিনা, স্পোর নষ্ট হলো কিনা আমরা দেখবো, তার প্রপার্টিসটা, তার ফাংশনিং করতেছে কিনা দেখবো কিভাবে? তাদের অলরেডি আমরা যখন প্রথম এই স্পোর যখন আমরা পড়াই তখন কিন্তু আমরা পড়ছিলাম স্পোরের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। স্পোরটাকে আমরা মানুষের ভালো কাজে ব্যবহার করি, যেমন তোমার সেদিন কি বলছিলাম, ব্যাসিলাস স্টেরিও থার্মোফিলাস, আরেকটা কি বলছিলাম ব্যাসিলাস সাবটিলিস, এগুলো আমরা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি। তো এই যে ইন্ডিকেটর এখানে 3টা আছে, একটা হলো বায়োলজিক্যাল ইন্ডিকেটর, কেমিক্যাল ইন্ডিকেটর এবং আরেকটা হলো অ্যাডহেসিভ ট্যাপ। বায়োলজিক্যাল ইন্ডিকেটর মধ্যে ব্যাসিলাস স্টেরিও থার্মোফিলাস এবং ব্যাসিলাস সাবটিলিস কেন করা হয় তোমরা অলরেডি সেদিন আমি বলেছি। কেমিক্যাল ইন্ডিকেটরের মধ্যে তোমার ব্রাউন স্টাইলাইজার কন্ট্রোল টিউব, তারপরে আরো আছে তোমার অ্যাডহেসিভ টিউবের মধ্যে বয়েস ডেভিস ট্যাপ, এই যে এখানে ফিগারে দেখানো হয়েছে, এই যে বয়েস ডেভিস ট্যাপ। আর এগুলো তোমার হলো বায়োলজিক্যাল ইন্ডিকেটর দেওয়া আছে, আবার কিছু দেওয়া আছে তোমার হলো কেমিক্যাল ইন্ডিকেটর এর মধ্যে দেওয়া আছে। এই তোমার হলো কন্ট্রোল এগুলো। তারপরে তোমার হলো এই এন্ডোস্পোর, এগুলো দেখাবো না এগুলো। তাহলে তোমার ড্রাই হিট গেল, ময়েস্ট হিট গেল। এখন আসে ফিল্ট্রেশন। এই যে এখানে ফিল্ট্রেশন কি মেথডে করা হয় তোমরা কমিউনিটি মেডিসিনে পড়েছো, এগুলো ফিল্ট্রেশন, এগুলো দেখাচ্ছে না, এগুলো দেখো এইভাবে ফিল্টার করা হয়। ফিল্ট্রেশন কি করা হয়, যেমন ড্রাগস, ভ্যাকসিন, সেরাম, সুগার, ওয়াটার এবং এয়ার, এগুলো আমরা ইউজ করে থাকি ফিল্ট্রেশন। ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল ল্যাবে সেখানে ব্যবহার করা হয় ড্রাগস। যেখানে ভ্যাকসিন তৈরি হয় সেখানে তারা ভ্যাকসিন ফিল্ট্রেশন ব্যবহার করে। সেরাম নিয়ে যারা কাজ করে সেখানে ব্যবহার করা হয়। সুগার, ওয়াটার, এয়ার এগুলো ফিল্ট্রেশন করা হয়। ওয়াটার ফিল্ট্রেশন করা হয় অবশ্যই তোমরা জানো, যেমন অনেক সময় যেখানে তোমার আয়রন বেশি সেখানে তোমার কি ফিল্টার ব্যবহার করা হয় না, সেগুলো ফিল্ট্রেশন। এগুলো অনেক ধরনের ফিল্ট্রেশন, এগুলো আর আমি দেখাচ্ছি না। তারপরে এসে হলো রেডিয়েশন। রেডিয়েশন হলো 2 ধরনের, তাই একটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন, আরেকটা হলো আয়োনাইজিং রেডিয়েশন, তাই তো। নন আয়োনাইজিং রেডিয়েশন মানে আয়োনাইজ ছাড়াই এটা রেডিয়েশন করবো। সোর্স কি, যেমন ইউভি রেডিয়েশন মেইনলি এক্সাম্পল,
আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। এটা সোর্স কি? একটা সানরে, সূর্য রশ্মি থেকেও তৈরি হতে পারে, অথবা মার্কারি ভেপার ল্যাম্প থেকেও আমরা তৈরি করতে পারি। সূর্য রশ্মি যেটা আমরা ইয়ে করে থাকি, এর পাওয়ার হলো 290 ন্যানোমিটার, আর মার্কারি ভেপার ল্যাম্পের রেঞ্জ হলো 240 টু 280 ন্যানোমিটার। তার বিরুদ্ধে কাজ করবে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়ার বিপক্ষে কাজ করবে, বাট স্পোরের বিপক্ষে কাজ করতে পারবে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এই স্লাইডটা তোমাদের লাগবে না, এটা বাদ দাও। তারপরে দেখো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আমরা ব্যবহার করি কোথায়? ডিসইনফেকশন অফ হসপিটাল, পার্টিকুলারলি অপারেশন থিয়েটার। এই অপারেশন থিয়েটারে আমরা কিন্তু এই ইউভি লাইট আমরা ব্যবহার করি কিন্তু, হ্যাঁ, অপারেশন থিয়েটার। হসপিটাল ডিসইনফেকশন করতে আমরা ব্যবহার করি, পার্টিকুলারলি অপারেশন থিয়েটার আমরা করে থাকি। আরেকটা ফার্মাসিউটিক্যাল ল্যাবে ইন্ডাস্ট্রিতে করা হয় ফর ডিসইনফেকশন অফ ব্লাড কম্পোনেন্ট অ্যান্ড ডেরিভেটিভস। তাহলে ইউভি রেডিয়েশন গেল। এরপরে আসো আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে অলরেডি তোমরা জানছো যে এক্স রে, গামা রে, বিটা রে বা ক্যাথোড রে, তিনটা এক্সাম্পল। আমরা এই স্টেজ কি করবো? ক্যাটগার্ড সুসার করলাম, সিল করলাম কিসে? অটোক্লেভে। আর ক্যাটগার্ড করবো আয়োনাইজিং রেডিয়েশন। আর কি করতে পারি? নাইলন সুসার যেগুলো, এগুলো করতে পারি। ডিসপোজেবল নেডলস করতে পারি, সিরিঞ্জ, ডিসপোজেবল সিরিঞ্জ নেডল গ্লাভস করতে পারি। ট্রান্সফিউশন সেট, এই যে ব্লাড ট্রান্সফিউশন সেট বলো বা এই যে তোমার যে স্যালাইন দেই, এগুলো আমরা ট্রান্সফিউশন এই যে আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে করা হয়। অ্যাডহেসিভ ড্রেসিংও করা হয়, টিস্যু গ্রাফটিং যেগুলো করা হয় তখন এই যে আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে করা হয়। এই কয়েকটা এক্সাম্পল জানবা। আর এটা পরে রিসেপ্টটা নাও জানতে হবে, শুধু ইউজটা জানা রাখো। এক্সাম্পল এবং ইউজ পরীক্ষায় আসে। কেমিক্যালের মধ্যে অনেক কিছু আছে, আমি এত কিছু বলবো না, শুধু কেমিক্যালের মধ্যে মেকানিজমটা একটু জানে রাখো, হেডলাইনটা। এর কিভাবে কাজ করে? একটা ডিসরাপশন সেল মেমব্রেন, প্রোটিন ডিনেচারেশন করে। আরেকটা হলো এই যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এর ফাংশনাল গ্রুপটাকে তারা মডিফাই করে থাকে। এই তিনটা মেথডে কাজ করে। তার মধ্যে এখন উদাহরণ কি? ডিটারজেন্ট। ডিটারজেন্ট তোমরা তো অবশ্যই ভালো করে জানো ইউজ কি। যেমন তোমার দেখো ডিটারজেন্ট কি করি? ফ্লোর ক্লিনিং অফ ফ্লোর করি না আমরা, ওয়াল, ফার্নিচার, এগুলো আমরা ডিটারজেন্ট ব্যবহার করি। ঠিক আছে, শুধু ইউজটা জানে রাখো, আমরা বেশি কিছু এগুলো পড়াই না। এই যে ক্রিসল, ক্রিসলটা একটু ভালো করে জানো। ক্রিসল, ক্রিসল আরেকটা নাম হলো মিথাইল ফেনলস। ক্রিসল এটা আমরা পাই হলো লাইজল নামে হাসপাতালে পাওয়া যায়। লাইজল এটা হলো 5% এটার কনসেন্ট্রেশন পাওয়ার। এটা 5% লাইজল আমরা ব্যবহার করি, পরীক্ষা আমরা ধরি যে এই যে ধরে কি জানো, যে এই যে যখন তোমরা বলবো যে শার্প, তোমাদের ভাইবার একটা দেওয়া হয় যে ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা অটোক্লেভ করে থাকি বাই কি? অটোক্লেভ। তাহলে শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট আমরা কিভাবে করে থাকি? একটা হলো হট এয়ার ওভেন। তো হট এয়ার ওভেন সবাই ব্যবহার করে না, হাসপাতালে করে, ওরা এটাতে করে না, ওরা করে কি এই যে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে করে, যেমন ক্রিসল। ক্রিসল ক্রিসলটা এটা পাওয়া যায় লাইজল নামে পাওয়া যায়, 5% লাইজল। ঠিক আছে, এইটা ইয়ে করবা। এছাড়া আরো কি ইউজ? ক্লিনিং ফ্লোরস অফ ওয়ার্ড অ্যান্ড অপারেশন থিয়েটার। খেয়াল থাকবে, এটা অবশ্যই ভালো করে জানবো, এটা আমরা পরীক্ষায় ধরবো। এটা হিবিটেন আর ক্লোরহেক্সিডেন, এক্সাম্পল হিবিটেন। হিবিটেন এটাও আমরা জানি হিবিটেন, এই হেক্সিসল এগুলো তো। তারপরে স্যাভলন, ডেটল, এগুলো কি? এগুলো হিবিটেনের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো আমরা কি করি? ফর ডিসইনফেকশন অফ স্কিন অ্যান্ড মেকআপ। ঠিক আছে, এগুলো 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 জানো না? অবশ্যই জানো। ক্লোরহেক্সিডেন, পভিডন, স্যাভলন, সরি পভিসেপ, তারপরে ভায়োডিন, এগুলো কি? এগুলো তোমার এর মধ্যেই পড়ে। এটা একটু জানবা। তারপরে এগুলো আর আমি পড়াবো না, এগুলো পড়াবো না। এগুলো অ্যালকোহলটা একটু পড়ো।
এই যে 70 ইথানল 70%, আরেকটা অ্যালকোহল দুই দুই স্ট্রেংথ আমরা ব্যবহার করি, দুই ধরনের, একটা ইথাইল অ্যালকোহল 70%, আরেকটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর স্ট্রেংথ 70 to 90%। এই যে আমরা যখন স্যালাইন দেই বা রোগীকে যখন ওই অপারেশন করি তখন আমরা স্কিন ডিকন্টামিনেট করি, তাই তো? স্যালাইন দেওয়ার আগে আমরা কি করি? প্রথমে করি কিন্তু আমরা স্পিড দিই, তাই না? স্পিড দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে নিই, তারপরে আমরা দেখি হলো এই তোমার হলো ইথানল 70% ইথানল, এটাও কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? আইসোপ্রোপাইল অ্যালকোহল এগুলো দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এই জন্য দেখো এটাও ব্যবহারের আগের মতোই, ফর স্কিন অ্যান্টিসেপসিস, ডিসইনফেকশন অফ ক্লিনিক্যাল থার্মোমিটার অ্যান্ড এক্সটার্নাল সার্ভিস অফ ইকুইপমেন্ট, এগুলো আমরা ব্যবহার করি। এবং এগুলো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া সবার বিরুদ্ধে কাজ করে, শুধু স্পোরের বিপক্ষে কাজ করতে পারবে না। তারপরে তোমার নিচেরটা আমি আর পড়াচ্ছি না, ইথানলটা জানবা, ইথানলটা অবশ্যই জানবা, এই যে ইথানল পড়বা। তারপরে ইথিলিন অক্সাইড গ্যাস স্টাইলাইজেশন, এটা না আসে, এটা ইউজটা খালি জানো, এবং এটা কিন্তু ভালো একটা স্টাইলাইজেশন মেথড। এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সবার বিরুদ্ধে কাজ করবে, পাশাপাশি স্পোরের বিপক্ষে কাজ করবে, এবং টিবির যে মাইক্রোবাক্টেরিয়া টিউবারকুলোসিস তার বিপরীতে কাজ করবে। বড় বড় মেশিন গুলোতে আমরা স্টাইলাইজ করতে ব্যবহার করি, বড় বড় মেশিন, হার্ট লাগ মেশিন, প্রস্থেটিক হার্ট ভালভস, প্লাস্টিক গুডস, ডিসপোজেবল সিরিঞ্জ, পলিইথাইলিন টিউব, ইলেকট্রনিক অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্টস, ড্রাগস, এগুলো আমরা ইথিলিন অক্সাইড গ্যাস স্টাইলাইজার এগুলো আমরা ব্যবহার করি। এইটা একটু ইউজটা জানবা, ইথিলিন অক্সাইড গ্যাস স্টাইলাইজার। ফর্মালডিহাইড, এটাও ভালো করে জানতে হবে। ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড অবশ্যই তোমরা জানছো, অলরেডি তোমরা জানো, তোমরা যখন অ্যানাটমিতে ক্লাস করেছো তখন কি এই যে তোমরা কি করো, এই যে নিয়ে আসা হয় সেখানে প্রিজার্ভ করা হয় কোথায়? ফর্মালডিহাইডে করা হয় না, তাই তো? সেখানে করা হয় 40% ফর্মালডিহাইড ব্যবহার হয়। তারপরে তোমার হলো যেমন অপারেশন করা হলো, তো ওই যে হিস্টোপ্যাথোলজি করার আগে কিছু কিছু তোমার কি বলে যে অর্গান তোমার করা হয়, প্রিজার্ভ করে এগুলো পাঠানো হয়, নাহলে তো নষ্ট হয়ে যাবে, পরীক্ষা করা যাবে না। আবার যেমন তোমার ফরেনসিক মেডিসিন যখন তোমার যে পরীক্ষা করবা তখনও কিন্তু কিছু অর্গান কিন্তু নিয়ে কিন্তু ঢাকায় আমরা কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠায় দেই, তাই তো? তখন কিন্তু এই ফরমালিন কিন্তু ইউজ হয়। কিন্তু আরেকটা হয় যে অ্যাজ এ ইউজ গ্যাস হিসাবে ইউজ হয়, সেটা আমরা পরে আসতেছি, আগে তাহলে। তবে এই যে তাহলে পড়ি, ইট ইজ ডেরিভেটিভ অফ মিথাইল অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়, এবং এটা কিন্তু ফর্মালিন ভালো দিক, এটা মাইক্রো অর্গানিজম পাশাপাশি তার স্পোর সবগুলাকে তারা ডিস্ট্রয় করবে। এখন এখানে আগেই বললাম যে একটা গ্যাসিয়াস এবং লিকুইড দুই ভাবে পাওয়া যায়। যেমন ধরো ওই যে লিকুইড ফর্মে এই 40% ফর্মালডিহাইড ইন ওয়াটার, যেটাকে বলো ফর্মালিন, ইউজ করা হয়, ইউজ ফর প্রিজার্ভিং ফ্রেশ টিস্যু, যেমন অলরেডি আমি যেটা বললাম। তবে এটা আমরা কি খারাপ কাজে ব্যবহার করি, তাই তো? খারাপ কাজ কি কাজে ব্যবহার করি বলো দেখি, বলো একজন। খাবার মানে স্যার ফুড মানে করি স্যার, ফুড, তাই না? এই যে ফলমূল, মাছ, মাংস, এগুলো এই যে বদমাইশ লোকগুলো তারা কি করে, করে না? তাহলে কত আমরা মানুষরা দেখো, আল্লাহ বা ভগবান বলো বা ঈশ্বর বলো, আমাদের বুদ্ধি অনেক কিছু দিয়েছে ভালো কাজ করার জন্য, তাই না? কিন্তু আমরা সেটাকে খারাপ কাজে ব্যবহার করি, এই সেই। তারপরে গ্যাস হিসাবে ইউজ করি কি হবে, ইউজ টু ডিকন্টামিনেট রুম, যেমন আমরা যে ডিকন্টামিনেট রুম যেটাকে বলা হয় ফিউমিগেশন, এইটা আমরা পরে আসতেছি। ডিকন্টামিনেট রুম, অপারেশন থিয়েটার, ফেব্রিক্স,
heat sensitive equipments including anesthesia machine, বেবি ইনকিউবেটর, এগুলো আমরা গ্যাস হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে ডিকোনার রুম এন্ড অপারেশন থিয়েটার এগুলোতে আমরা ব্যবহার করে থাকি, অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় না। তবে হিট সেন্সিটিভ ইকুইপমেন্ট সাচ অ্যাজ অ্যানেস্থেটিক মেশিন এগুলোও করা যাইতে পারে, বেবি ইনকিউবেটর এটাও করা যেতে পারে। এই হলো, তবে এই দুইটা ফোনে পাওয়া যাচ্ছে। এখন ফিউমিগেশন করা হয়, একটা রুমকে ফিউমিগেশন করব, কিভাবে করব? এটা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। যে রুমে আমরা ফিউমিগেশন করব তার আয়তন আমরা আগে মেপে নেব। ঠিক আছে, আয়তন মেপে নেব, তারপরে সেখানে সুইচ কোথায় কি লাগাই দেবে সেগুলো যেন থাকে। তারপরে তোমার লাগবে, তোমার হলো বয়লার লাগবে, এই সমস্ত জিনিসগুলো লাগবে। তো ওই ঘরের আয়তনটা মেপে নেব কি জন্য, যে লাগে কতটুকু দেখো ফিউমিগেশন করার জন্য। ফর ইস 1000 cubic foot of air space, এর জন্য লাগে তোমার 500 ml of formalin is added to 1000 ml, that means 1 liter of water in an electric boiler. একটা ইলেকট্রিক বয়লারে আমরা লাগবো কি 1 লিটার পানি এবং ½ লিটার ফরমালিন আমরা রাখবো। ঠিক আছে, এবং এটাতে করতে পারবো 1000 কিউবিক ফুট যে রুম সেটাকে করতে পারবো। তাহলে 2000 এর জন্য তাহলে ডবল লাগবে, তাই তো? এইভাবে আমরা আগে মেপে নেব কতটুকু লাগবে রুমের সাইজ অনুযায়ী। এখন সাইজ অনুযায়ী দিলাম, ইলেকট্রিক বয়লারে দিলাম, এবং তারপর আগে পড়ে নেই, দি বয়লার ইজ সুইচড অন, লিভ দ্য রুম অ্যান্ড ডোর ইজ সিলড। বয়লার ওপেন করে দিলাম, সুইচ অন করে দিলাম, রুম থেকে বের হয়ে আসো এবং ডোর সিল করে দাও। তারপরে 40 মিনিট, আফটার 40 মিনিট কি বয়লার ইজ সুইচড অফ উইদাউট এন্টারিং ইনটু দ্য রুম। রুমে ঢোকার আগে আমরা কিন্তু সুইচ অফ করে দিলাম এবং 40-45 মিনিট ঢোকা যাবে না। তারপরে সুইচ অফ দ্য main from outside and keep still for 24 hours. তার মানে হলো সুইচ গুলো অবশ্যই বাইরে থাকবে। ঠিক আছে, একটা ইলেকট্রিক বয়লারটা থাকবে ভিতরে, কিন্তু বয়লার ভিতরে থাকবে। এখন আমি বয়লারের মধ্যে আগে কি রাখলাম, আগে তোমার ওয়াটার মেপে নিলাম, তারপরে তোমার ফরমালিন মেপে নিলাম, মেপে নিয়ে তারপরে কি করবো, ওই যে ইলেকট্রিক বয়লারের মধ্যে রাখলাম। তারপরে সবাই আমরা বের হয়ে আসবো, বের হয়ে আসে সুইচটা অন করবো। ঠিক আছে, সুইচটা অন করলেই তোমার বয়লিং হবে এবং সেখান থেকে তোমার ফিউমিগেশন মানে কি ফিউম তৈরি হবে, ধোঁয়া তৈরি হবে সেখানে। এবং যদি আরেকটা আমরা করে থাকি, এর সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি, তাতে ফিউমটা আরো বেশি তৈরি হয়। তারপরে এইভাবে 45 মিনিট পর্যন্ত আমরা 45 মিনিট পর্যন্ত আমরা হ্যালো একটু পরে ফোন দাও, আমি যে ক্লাসে আছি। আচ্ছা, তারপরে 45 মিনিট পরে তুমি সুইচটা অফ করে দাও। ঠিক আছে, এবং এর মধ্যে আর তোমার ঢোকা যাবে না। তারপর রুমটা তুমি সিলগালা করে দাও এবং ঢুকবা কখন, 24 ঘন্টা পরে তুমি ঢুকবা। এই 24 ঘন্টা পরে ঢুকবো কি জানো, এই যে ফিল্মটা তৈরি হলে খুব করসিভ এবং ক্যান্সারোজেনিক, যার ফলে তোমার যদি কেউ ঢোকে ওখানে তারপরে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। করসিভ তোমার এই যে রেসপিরেটরি ট্র্যাক্টে তোমার যে মিউকাস নষ্ট হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে, অনেক ক্ষতি হবে, তাহলে তখন ওই সময় ঢোকা যাবে না। এই হলো তোমার ফিউমিগেশন আমরা করে থাকি। তাহলে এটা ফিউমিগেশনটা আমরা পরীক্ষা ধরে রিটেনে মানে একবার আসছিল মনে হয়, তোমরা রিটেন কোশ্চেনগুলো দেখে নাও, সব বোর্ডেরই। তারপর হলো গ্লুটালডিহাইড, এটারও ইউজটা তোমার হলো তোমার ওই নাইট্রিক অক্সাইড গ্যাস যেটা দেখলা ওই একই মতো মোটামুটি সেম। এটাও কিন্তু তোমার ওই যে মাইক্রো অর্গানিজম পাশাপাশি স্পোর সবগুলোকে ডিস্ট্রয় করতে পারবে। এগুলো ইউজ করা হয় কি এন্ডোস্কোপিক মেশিন, ব্রঙ্কোস্কোপিক মেশিন, সিস্টোস্কোপিক মেশিন, ইনস্ট্রুমেন্ট, তারপরে ডায়ালিসিস সিস্টেম এবং অ্যানেস্থেশিয়া এবং রেসপিরেটরি থেরাপি ইকুইপমেন্ট। মোটামুটি সেম কিন্তু হয়ে গেল, কিন্তু মোটামুটি বলা যায়। তাহলে এগুলো তোমার গ্লুটালডিহাইড এটাও কিন্তু পরীক্ষায় আসে।
হ্যালোজেন তোমরা তো জানোই, হ্যালোজেন আয়োডিন আমরা কি ব্যবহার করে, এই টিংস্টার আয়োডিন আগে ব্যবহার করা হতো, এখন সাধারণত ব্যবহার মনে হয় উঠেই গেছে, তাই তো? আয়োডিনটা আমরা করি না। আয়োডোফোরটা এই যে তবে যে আয়োডিনের মধ্যে তোমার আয়োডোফোর এটা ব্যবহার করে থাকে, এই যে পভিডন আয়োডিন, তাই তো? পভিডন আয়োডিন কিনায় পাওয়া যায়, পভিসেপ, ভায়োডিন এগুলো পাওয়া যায়, তাই তো? এগুলো কাজ কি তো আমরা জানি, সেদিনও বলছিলাম। তো আয়োডিন এটা মানে পরীক্ষা আসে ভাইভাতে, পরীক্ষায় রিটেনে মনে আসে, একটু দেখে নিও। ক্লোরিন এটাও একটু দেখে নিবা। ক্লোরিন ক্লোরিন যেমন হলো ইউজ কি করা হয়, এই তোমার হলো সুইমিং পুলে তোমার ব্যবহার করা হয়, ওয়াটার ওয়াশ এটা এগুলো মানে ইয়ে করা হয়, তাই তো? ক্লোরিন। তারপরে আরেকটা হলো হাইপোক্লোরাইড বা ব্লিচিং সলিউশন, হাইপোক্লোরাইড বা ব্লিচিং সলিউশন, এগুলোর ব্যাপারটা কি দেখো, disinfect dialysis equipment, hydrotherapy tanks, dental appliance, toilets, blood spills and sanitary dairy, তারপর ফুড প্রসেসিং ইকুইপমেন্ট, এগুলো আমরা ব্যবহার করে থাকি, তাই তো? এগুলো একটু দেখে নেবা, এগুলো আমি আর ডিটেলস আজকে বলতে আমার ভালো লাগতেছে না। তারপরে হাইড্রোজেন পারক্সাইড, এটা আমরা ব্যবহার করি না? এই যে ড্রেসিং এর কাছেও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি কিন্তু, হ্যাঁ ড্রেসিং এর কাজে ব্যবহার করে থাকি। আবার ধরো তোমার যে ডেন্টিস্ট তারাও কিন্তু ব্যবহার করে থাকে, কিন্তু ডেন্টিস্ট, ঠিক আছে? ডেন্টিস্ট দেখো তোমার দেখো, যেমন ধরো কারো মুখ দাঁত খুব দুর্গন্ধ করে, ঠিক আছে, তখন কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার হয় তোমার, এগুলো কিন্তু তোমার এই যে গার্গল করার কাজে ব্যবহার হয় কিন্তু, হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়। এছাড়া যে কন্ট্যাক্ট লেন্স, এই যে চক্ষু বিশেষজ্ঞ ওরাও কিন্তু এটা করে কিন্তু। আচ্ছা, স্যার ফার্মাকোলজি ক্লাস আছে 11টা দিকে। আমারও শেষ হয়ে গেছে ফার্মাকোলজি, তোমার 12টা দিয়ে করবা, আমারও শেষ হয়ে গেছে। এখন এই ক্লাসটা এই যে এইটা একটু দেখো, মেথডস অফ, শোনো, একটা হলো কি আমি আমার ক্লাসটা কিন্তু তোমার হলো যে আমি তো যেহেতু ওই যে আগেই বলি যে আমারটা নিশ্চয় টাইম টেবিল একটু ফিক্সড করে তোমার দিও না, কারণ আমি সময়টা কম পাই। আমাকে এই সকাল 9টায় আমি আসি, সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত থাকি, ঠিক আছে? দুপুরে এখানেই খাই আমি কিন্তু। আর সবাই কিন্তু বাড়িতে এসে এই যে অন্য ডিপার্টমেন্ট, সেটা বলো তোমার অন্য বেসিক ডিপার্টমেন্ট বলো বা ক্লিনিক্যাল সাবজেক্ট বলো, সব বাড়িতে থাকেন, কেউ কিন্তু হাসপাতালে আসে না। একটা জিনিস ভেবে দেখো, আমি সেই গত মার্চ থেকে কাজ করতেছি, শান্তি পাচ্ছি না, আমাদের সরকারি ছুটি নাই, শুক্রবার নাই, প্রতিদিন কাজ করতেছি, আমরা মেশিন হয়ে গেছে, আমরা একটা কি ওই কি বলো মেশিন কি ওই যে তোমার রোবট হয়ে গেছে। সরকারি ভাবে আমাদের একবারে ছুটি নিষিদ্ধ করা আছে, তোমরা জানো আমরা কি কষ্টে আছি সেটা, তারপর তোমাদের ক্লাস নিচ্ছি, এটুকু এটুকু জেনে রাখো। যা ফলে আমাকে তোমার এই টাইম টেবিল বেঁধে দেবে না, বেড়ে দেবা তোমার ওই সাবজেক্ট গুলোকে বেঁধে দেবা, ঠিক আছে? বুঝাতে পারলাম আমি? এটাই। এখন এই যে একটা স্পোর্টটা দেখো, স্পোর্ট আমরা যে রেজিস্টার করি, এটা পরীক্ষায় কিন্তু আসে, ভাই ধরি রিটার্নে ধরি। দেখো স্পোর্ট আমরা গত ক্লাসে পড়েছিলাম। স্পোর্ট রেজিস্টার করবো কিভাবে, অনেকগুলো মেথড আছে, একটা হলো ফিজিক্যাল মেথড, আরেকটা হলো কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে কি আছে, অটোক্লেভ তোমার অলরেডি জানছো, স্টিনালাইজেশন এটাও আমরা জানছি, হট এয়ার ওভেন এটাও জানি, এবং আয়োনাইজিং রেডিয়েশন, এই চারটার মাধ্যমে করি ফিজিক্যাল মেথড। আর কেমিক্যাল মেথড কি কি আছে, হ্যালোজেন যেমন ক্লোরিন, আয়োডিন, ফর্মালডিহাইড, গ্লুটালডিহাইড, ইথিলিন অক্সাইড, তারপরে গ্যাস প্লাজমা স্টেবিলাইজার এবং পার অ্যাসিটিক অ্যাসিড, এই কয়েকটা নাম তোমরা অবশ্যই খেয়াল রাখবা। এই তোমাদের হলো ক্লাস, ঠিক আছে? কালকে তোমরা তাহলে ইমিউনোলজি শুরু করে দিই কালকে। হ্যালো, জি স্যার শুরু করতে পারি। কালকে তাহলে ইমিউনোলজি শুরু করে দেয়। আর এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা এটা তোমাদের এই যে প্র্যাকটিক্যাল পারপাস যাবা, তোমার ভালো লাগবে। এটা তোমার তো পুরাতন ক্লাস, তোমার তো ওই যে কম্পিউটার মেডিসিন পড়েছো না, এটা কম্পিউটার মেডিসিন পড়েছো, তারপরে তোমাদের পুরাতন ক্লাস এটা, তাহলে মনে হয় যে আরো যেহেতু তোমাদের এটা জাস্ট একটা রিভিউ ক্লাস হলো তোমাদের, এবং মনে হয় ভালো করে বোঝার কথা। আমি আজকে একটু র্যাপিড পড়ালাম, আমি আরো আগে যদি সময়টা আমার কিল না হয় তো আরো ধীরে পড়াতে পারতাম, কতটা বুঝলে আমি জানি না, তো পড়ে নাও এটা। আর যখন তোমার যেটা তোমাদের ডেফিনেশন থাকবে, আমরা যখন প্র্যাকটিক্যাল যখন নেবো, তখন তোমার এই জিনিসগুলো আরো ভালো করে দেখবা, তখন তোমাদের নলেজটা আরো ক্লিয়ার হবে। কারণ একটা প্র্যাকটিক্যাল জিনিস করা আর শোনা কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে?
উপরে নাও, আর কালকে তোমার ওই যে ইমিউনোলজি শুরু করে দেবো, সেটা তোমার তৈরি থাকো। জি স্যার।